রশিদ সাহেব নিদ্রের দরজায় টোকা দিতে দিতে হাঁপিয়ে উঠেছেন, কিন্তু নিদ্রের কোনো আভাস পাওয়া যাচ্ছে না। 8টা বাজে, এখনো গাধাটা ঘুমাচ্ছে। গতকাল বারবার বলে গেছেন যেন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে অপেক্ষা করতে, কিন্তু ফ্রেশ হওয়া তো দূরে থাক, ঘুমই ভাঙেনি। রশিদ সাহেবের চিল্লাচিল্লিতে লিলি নিদ্রের রুমের সামনে এসে হাজির। কিছু হয়েছে চাচা? রশিদ সাহেব বিরক্ত হয়ে বললেন, কুমিরের মতো ঘুমাচ্ছে গাধাটা, আমি একা এত কাজ কিভাবে সামলাবো? বদ্রি চায়ের জন্য নিজে ডাইনিং এর দিকে যাবে বলে রুম থেকে বের হলো। বের হওয়ার পরপরই রশিদ সাহেবের ডাকাডাকি শুনে সেও এগিয়ে আসলো। লিলি খুব মেজাজ খারাপ হলো ওদিকে দেখে। এই মহিলা হাত ধরেছিল নিদ্র, দেখতে তো আহামরি কিছুই না। চাচা, আপনি ডাইনিং রুমে গিয়ে বসুন, চা নাস্তা করুন, আমি দেখছি। ওদ্রি নরম সুরে কথাটা বলল। রশিদ সাহেব বিরক্ত স্বরে বললেন, দেখো পারো কিনা, ছেলেটার কোনো জ্ঞান বুদ্ধি নেই। নাজমুল সাহেব সোফায় বসে ইংরেজি লেখকের বই পড়ছে। আসমা জামান ছেলেকে বোঝানোর চেষ্টা করছেন তার বাবার বাড়ি একবার হলো যাওয়ার জন্য, আর এই বাড়িতে তার একদমই ভালো লাগছে না। আশেপাশে না হোক, একটু দূরে হোটেল নিলে ভালো হয়। নাজমুল সাহেব রাজি না, এই বাড়িটাই তার থাকতে ভালো লাগছে। নীরবতার কারণে আর তেমন কোনো বাধ্যবাধকতা নেই। স্মোক করতে হয় বাথরুমে গিয়ে, বাথরুম বাদে যেখানে স্মোক করতে চান সেখানে রীতা এসে হাজির হন। বেশ বিপদে পড়েছিলেন, কিভাবে কি করা যায়। শেষমেশ বাথরুমের কথা মাথায় আসলো। খাওয়া দাওয়া কোনো কিছুতে কমতি নেই, সেখান থেকে হোটেলে যাওয়ার কোনো মানেই হয় না। আসমা জামান ছেলের সাথে না পেরে রশিদ সাহেবকে ধরলেন। রশিদ সাহেব অবাক হয়ে বললেন, কোথাও কোনো সমস্যা? আসমা জামান ভাবলেন ওদ্রির কথাটা বলে দিবেন, পরক্ষণে ভাবলেন ওদ্রি রশিদের কাছে বেশ গুরুত্বপূর্ণ। না, এরকম অচেনা কারো বাসায় এভাবে থাকাটা ঠিক না, তাই বললাম। অচেনা কই? তোমার চেনা, কিন্তু আমাদের তো অচেনা। খালাম্মা, এসব নিয়ে ভাববেন না, বাড়ি রং করবে, জিনিসপত্র সাবধানে রাখবেন। আসমা জামান ব্যর্থ হলেন। অন্য কোনো উপায় কাজ করতে হবে, না হয় নিদ্রকে নিয়ে আবার ফিরে যাবেন। এই মেয়ে নিদ্রকে খেয়ে ফেলবে। অদ্রি লিলিকে বলল, যাও নিজের কাজে, এখানে কি? রঙ্গিন ভাইজান দরজা খুলছে না তাই। আমি দেখছি, তুমি যাও। লিলি বাধ্য হয়ে চলে গেল। অদ্রি দরজায় টোকা দিয়ে বলল। কিছুক্ষণ পর নিদ্র দরজা খুলে বলল, আরে, আমি ঘুমাতে গেলামই রাত 3টায়। ফ্রেশ হয়ে নিচে আসুন, আপনাকে ডাকতে ডাকতে রশিদ চাচা ক্লান্ত হয়ে গেছেন। নিদ্র দুষ্ট হাসি হেসে বলল, একটা জরুরি কথা ছিল আপনার সাথে। সে কথা পরেও বলা যাবে। অদ্রি দ্রুত পা বাড়ালো। অদ্রি গাঢ় নীল রঙের থ্রি পিস পরেছে, চোখে কাজল নিয়েছে। বিষয়টা নিদ্রের চোখে স্পষ্টভাবে ধরা পড়েছে। বেশ ভালোই লাগছে অদ্রিকে। গতকালের কথা সে রেখেছে। ফুরফুরে মেজাজ নিয়ে দরজা আটকে ব্রাশ করতে বাথরুমে ঢুকে গেল। অদ্রিকে দেখে আসমা জামান মেজাজ খারাপ হয়ে গেল। মেয়েটাকে সকাল সকাল তারই সামনে আসতে হলো। অপয়া মেয়ে মানুষ, পুরুষ ছাড়া এদের চলে না। আসমা জামান বুঝতে পেরেছেন কি কারণে তাদের এখানে এত সাবলীল ভাবে থাকতে দেওয়া হয়েছে। প্রথমে স্বামীকে খেয়েছে, স্বামীর পরে আর কাকে কাকে খেয়েছে কে জানে। এখন আমার নিদ্রের পেছনে লেগেছে। দেখো তো, আবার সেজেছেও। আসমা জামান একেবারেই সহ্য করতে পারছেন না অদ্রিকে। চায়ের কাপ নিয়ে ডাইনিং টেবিলে বসে চা খাচ্ছিল। লিলি রান্নাঘর থেকে হাফ প্লেট রুটি এনে অদ্রির সামনে রেখে দিল। নিদ্র ডাইনিং টেবিলে চেয়ার টেনে অদ্রির মুখোমুখি বসলো। আসমা জামান এতে আরো রেগে গেলেন। নিদ্র ফিস ফিস করে অদ্রিকে বলল, আপনাকে সুন্দর লাগছে। অদ্রি বলল, পরেও বলা যেত, এখানে বলাটা কি দরকার ছিল খুব? আপনাকে তো বলার জন্য ডেকেছিলামই, কিন্তু পাত্তাই দিলেন না, তাই না? লিলিকে ডেকে নিদ্রের জন্য নাস্তা দেওয়ার কথা বলে চায়ের কাপ নিয়ে উঠবে, এমন সময় আসমা জামান ভাবলেশহীন কণ্ঠে বললেন, শুনেছি তুমি নাকি বিধবা। অতি একটা ধাক্কা খেলো। এভাবে কথাটা কেন বললে? জি। তাহলে এত সাজগোজ করেছো কেন? আর পর পুরুষের সাথে এত কথা হাসাহাসি কিসের? লজ্জায় অত্রির মুখ লাল হয়ে গেছে। প্রশ্নের উত্তর ভেবে পাচ্ছিল না। মাথাটা কেমন যেন ভার হয়ে যাচ্ছে। অতীত ভুলতে গিয়েও আবার ফিরে আসছে। কি বলবে সে? আসমা জামান এমন কথাও বলতে পারেন? অদ্রি ভাবতেও পারেনি। লিলি রান্নাঘর থেকে কথাগুলো শুনে আনন্দ পাচ্ছিল, কিন্তু পাশে রীতা থাকায় প্রকাশ করলেন না। লিলি চাচ্ছে আরো কিছু বলুক,
সে যে হাত ধরে দাঁড়িয়ে থাকতে দেখেছে, সেটা যদি আসমা জামানকে বলা হতো। অদ্রি প্রায় দৌড়ে সিঁড়ি বেয়ে উঠে নিজের রুমে গিয়ে দরজা আটকে দিল। কান্না চাপিয়ে রাখতে পারছিল না আর। নিদ্র, নাজমুল সাহেব হতবম্ব হয়ে আসমা জামানের দিকে তাকিয়ে রইল। তাদের মাথায় আসছে না কিভাবে এই ধরনের কথা বলতে পারলো। একজন নারী হয়ে অন্য নারীকে এভাবে খোঁচা দেওয়াটা কি ঠিক? নিদ্র স্বাভাবিক থাকার চেষ্টা করছে। এমন কোনো কথা বলা যাবে না যার জন্য আরো বেশি কথা শুনতে হয় তাকে বা অদ্রিকে। দাদি সম্ভবত তার সাথে অদ্রির মেলামেশাটা পছন্দ করছেন না, কিন্তু কারণ শুধু ও বিধবা মোটেও না। শুধু জানলে অদ্রির প্রতি আলাদা একটা স্নেহ বা ভালোবাসা থাকতো। অদ্রি কি দাদির সাথে খারাপ ব্যবহার করেছে? এটা কোনোভাবেই সম্ভব না। অদ্রির সাথে দাদির একবার কথা হয়েছে, তাও দাদি বেশি কথা বলেছে, অদ্রি শুধু হা না উত্তর দিয়েছে। আরেকটা ব্যাপার হতে পারে, এই বাড়ির কেউ একজন অদ্রির নামে নেগেটিভ কিছু বলেছে। প্রতিবেশীরা এই বাড়ি আসেই না। রশিদ চাচা কিছু বলেছেন? বললেও নেগেটিভ কিছু বলবে না। নাস্তা শেষ করার পরে দুটো কাজ করতে হবে। অদ্রি এখন বিধবা না, দাদিকে নিয়ন্ত্রণ করা। আসমা জামানকে নিত্র নরম সুরে বলল, দাদি, এমন ব্যবহার করার কারণটা জানা যাবে? অবশ্যই যাবে। তাহলে জানাও প্লিজ। ওই মেয়ের স্বামী সুসাইড করেছে কারণ স্ত্রীর পরকীয়া সহ্য করতে না পেরে। নিদ্রের মাথা গরম হয়ে গেল কথাটা শুনে, কিন্তু প্রকাশ না করে বলল, কে বলেছে তোমাকে? লিলি। নিদ্র চমকে গেল। কিভাবে সম্ভব এত বড় একটা মিথ্যা এমন একজনের সম্পর্কে বলা, যে নাকি নর্দমা থেকে এনে স্বাভাবিক জীবন দিয়েছে? রশিদ সাহেব রেগে গিয়ে বললেন, লিলি কই? ওর সাথে আজকে বোঝাপড়া হবে। লিলি রান্নাঘর থেকে সব শুনছিল। নিচ থেকে বসার ঘরে এসে হাজির হলো। সে ধীরভাবেই বলল, আমাকে ডেকেছেন? রশিদ সাহেব যেতেই বলল, এই মেয়ে অদ্রির নামে কি বলেছিস খালাম্মার কাছে? আমি শুধু বলেছি আপা বিধবা। আসমা জামান অবাক হলেন। এই মেয়ে তো তাকে শুধু এই কথাটা বলেনি, আরো অনেক কিছুই বলেছে। এখন অস্বীকার করছে কেন? নিদ্র জিজ্ঞেস করলো। আর কিছু বলো নাই? লিলি কান্দো কান্দো গলায় বলল, না ভাইজান, আমি সত্যি বলতেছি, আর কিছুই বলি নাই। রশিদ সাহেব আসমা জামানকে বললেন, খালাম্মাও কি ঠিক বলতেছে? আসমা জামান শুধু মাথা নাড়িয়ে না বুঝালেন। রশিদ সাহেব তার মোবাইল ঘেটে কুদ্দুস নামের কন্ট্যাক্ট নাম্বারে কল দিলেন। প্রথমবারে কল রিসিভ হলো। কুদ্দুস সালাম দিয়ে জিজ্ঞেস করলেন, ভালো আছেন ভাই? সালামের উত্তর দিয়ে রশিদ সাহেব বললেন, শোন, আজকে দুপুরে এসে তোর মেয়েকে নিয়ে যাবি। কুদ্দুস ভরকে গিয়ে বললেন, কিছু করেছে ভাইজান? কিছু করেছে মানে? যে নুন খাইছে তারই কোপ মারছে। মাফ কইরা দেন ওরে এবারের মতো। আজকেই আইসা ওরে নিয়ে যাবি, তা না হলে আমি ওরে দিয়ে আসবো। আচ্ছা ভাইজান, আমি ওরে নিয়ে যাব। লিলি ওর রুমে গিয়ে দরজা আটকে দিল। রশিদ সাহেব জোরে জোরে বললেন, ব্যাগপত্র গুছায়া ফেলা। রিতা দুদিন আগে রশিদ সাহেবকে লিলির ব্যাপারে বলেছিলেন। মেয়েটা খুব বেয়াদবি করে আজকাল। প্রথমে তিনি বিশ্বাস করেননি, কিন্তু আজকের ঘটনা তাকে বিশ্বাস করতে বাধ্য করেছে। এই দুনিয়ায় অকৃতজ্ঞ মানুষের অভাব নাই। নিদ্র ভাবলেশীন কণ্ঠে দাদিকে জিজ্ঞেস করে বলল, আমি বিয়ে করেছি দাদি, গতকাল। মেয়েটাকে জানো? অদ্রি। ও কিন্তু বিধবা না, আর পরপুরুষের সাথেও হাসাহাসি করছিল না, নিজের বরের সাথেই হাসাহাসি করছিল। গতকাল রশিদ চাচা, বাবা, আমি আর অদ্রি কাজী অফিসে গিয়েছিলাম, বুঝতেই পারছো। আসমা জামানের মাথা ঘুরাচ্ছে। একের পর এক ঘটনা ঘটেই যাচ্ছে, কি বলবে বুঝতে পারছে না। নাজমুল সাহেব মুচকি হেসে বললেন, আম্মা মনে হয় নিতে পারছে না। নিদ্র, তুমি বৌমার কাছে যাও। নিদ্র চলে গেল। আসমা জামান ছেলেকে হাসতে দেখে অবাক হলেন। নিজের ছেলেকে কেউ এরকম কাজে কেউ সায় দেয়? রিতাও অবাক হলো। অদ্রি এই ছেলেকে বিয়ে করলো শেষমেশ। তাও ভালো বিয়ে করেছে। ছেলেটা মনে হয় না খারাপ। অদ্রি বেশ ঝামেলায় পড়ল। নিদ্র তার ব্যাগপত্র নিয়ে অদ্রির রুমে উঠে এসেছে। নিদ্রের কথা, যেহেতু সবাই জেনেই ফেলেছে আমরা বিয়ে করেছি, সেহেতু একসাথে থাকতে সমস্যা কই? সমস্যা নাই, কিন্তু মানুষ কি বলবে? বউয়ের সাথে স্বামী তো থাকবে, এতে এত ভাবার কি আছে? এরপর আর কি বলা যায়? ব্যাপারটা এমন না যে সে পুরুষ মানুষের সাথে এক রুমে থাকেনি। বিয়ে যেহেতু হয়েছিল,
সেহেতু এক রুমে থাকাটা স্বাভাবিক ছিল, কিন্তু এই মানুষটার সাথে এক রুমে থাকাটা কেমন সংকোচ হচ্ছে। রুমের মধ্যে সসময় ঘোমটাটা দিয়ে থাকতে কন্নুষ্ট হয়। নিদ্র বিরক্ত হয়ে বলল, বুঝেছি, আপনি আমাকে সহ্য করতে পারছেন না। না। লজ্জার কিছু নাই, আমার সামনেই তো থাকবেন। আর এমন না যে আপনি আমার সামনে কখনো আসেননি। গতকাল আপনাকে জড়িয়ে ধরে চুমু দিয়েছি। সেটা না, সবসময় ঘুমটা মাথায় রাখতে কষ্ট হয়। নিদ্র হাসতে হাসতে বলল, আমার সামনে আপনি ওড়না ছাড়াও ঘুরতে পারেন। আমার সামনে ওড়না ছাড়া আর ওড়না সহ একই ব্যাপার, বুঝেছেন? দুপুরের দিকে কুদ্দুস এসে লিলিকে নিয়ে গেলেন। লিলি যাওয়ার সময় কিছুই বলল না, চোখ দুটো ফুলে লাল হয়ে আছে, হয়তোবা কেঁদেছিল। রাতের খাবার খাওয়া শেষ হওয়ার পরে নিত্র বিছানায় শুয়ে অদ্রির জন্য অপেক্ষা করছে। অদ্রি রান্নাঘরে চুপচাপ দাঁড়িয়ে আছে। রীতা হেসে বললেন, রুমে যাও। আমার কেমন যেন ভয় লাগছে। বিয়ে করাটা ঠিক হলো কি হলো না বুঝতে পারছি না। আল্লাহ তোমার ভাগ্যে এটাই লিখে রেখেছেন, এই জন্য বিয়েটা হয়েছে। আল্লাহ যা করেন সবার ভালোর জন্যই করেন। নিদ্রের দাদি তো মেনে নিতে পারছেন না। মেনে নিবে, সমস্যা নেই। তুমি এখন যাও ঘরে, অতীতকে ভুলে যাও। মনে করবে অতীত তোমার শিক্ষক ছিল, যে তোমাকে শিখিয়েছে কিভাবে ভুলগুলো শুধরে নিতে হয়, বুঝছো? অদ্রি ঘাড় নাড়ালো। অতীতটা এখনো তার চোখের সামনে দাঁড়িয়ে আছে, মনে পড়তে গায়ে কাঁটা দিয়ে উঠে। অদ্রি রুমে ঢুকে দেখলো নিদ্র বিছানায় শুয়ে খবরের কাগজ পড়ছে। অদ্রিকে ঢুকতে দেখে নিদ্র ঠাট্টা করে বলল, বাসর ঘরে বউ অপেক্ষা করে বরের জন্য, আর আমাদের ক্ষেত্রে হচ্ছে উল্টোটা। অদ্রি লজ্জায় লাল হয়ে গেল। নিদ্র বলতে লাগলো, একটা লাল ওড়না দিবেন? অদ্রি অবাক হলো, ওড়না দিয়ে কি করবে? ওড়না কেন লাগবে? বিছানার উপর মাথায় ঘোমটা দিয়ে বসবো, আপনি ঘোমটা খুলবেন। আমাদের ক্ষেত্রে তো প্রসেসটা তো ভিন্ন। তাই বলে তো আপনি মেয়ে সাজতে পারেন না। অদ্ভুত বাসর রাত। সকালে আপনাকে খুব ভোরে উঠতে হবে। বাড়ির কাজে নিজেদের না থাকলে কোনো কাজই ভালো হয় না। নিদ্র বিছানার ডান পাশে শুয়ে আছে, অদ্রি বিছানার বাম পাশে শুয়ে পড়ল নিদ্রের দিকে পেছনে ফিরে। নিদ্র অবাক হয়ে তাকিয়ে রইল অদ্রির দিকে। সে ভেবেছিল অদ্রি তার কাছে এসে শোবে, কিন্তু হলো তার উল্টো। অদ্রির কথাবার্তায় মনে হচ্ছিল বেশ বিরক্ত হয়ে আছে, নিদ্রের সাথে কথা বলতে চাচ্ছিল না। নিদ্র সেদে সেদে যতক্ষণ কথা বলেছে ঠিক ততক্ষণই কথা বলেছে। অদ্রি কি তাকে সহ্য করতে পারছে না? কিন্তু কেন? যদি সহ্যই করতে না পারে তাহলে ওকে বিয়ে করলো কেন? নিদ্র নিজেকে অসহায় লাগছে। বিয়ে করেছি কি এভাবে পেছনে ফিরে ঘুমিয়ে থাকার জন্য? অদ্রি, বলুন। আপনি কি জানেন আমি কি করি? ঠিক বুঝলাম না। প্রত্যেক ছেলেরই তো পেশা থাকে, আমারও তো একটা পেশা আছে। সেটা কি হতে পারে জানেন আপনি? না, জানি না, জানার প্রয়োজন বোধ করছি না। আপনি প্রয়োজন বোধ না করলেও আমি করি। অদ্রি নিদ্রের দিকে ফিরে বলল, আপনি এমন করছেন কেন? কেমন করছি? এত রাতে হুট করে কি সব কথা শুরু করেছেন? কিসব কথা না, আমার যোগ্যতার কথা বলছি। আচ্ছা বলুন। আমি পড়াশোনা করিনি, আমি যা করি বাংলাদেশে তাকে রং মিস্ত্রি বলে। তাও তো কিছু একটা করেন, আমার তাতে সমস্যা নাই। আমার তো মনে হয় সমস্যা আছে। কি কারণে মনে হচ্ছে? আপনি আমার দিকে পেছন ফিরে শুয়ে আছেন, ঠিক মতো কথা বলছেন না, মুখে একটু হাসি পর্যন্ত নেই। আমি আসলে আপনার জন্য বা আপনার উপরে বিরক্ত নই। তাহলে কারণটা বলুন। আমার দম বন্ধ হয়ে আসছে অদ্রি। একই রুমে একই বিছানায় থেকেও আমি আগের মতো সেই শান্তিটা পাচ্ছি না। কিছু মনে করবেন না তো যদি আসল কারণটা বলি? অবশ্যই না। আমি চাচ্ছি আপনি ভেতরের রাগটা ঝেড়ে ফেলুন, তাহলে আমি আরামে ঘুমাতে পারবো। অদ্রি বিছানার পাশে ছোট টেবিলে রাখা পানির জগ থেকে ফ্লাসে পানি ঢেলে হাতে নিয়ে কিছু একটা ভাবলো। এক ঠোকে সম্পূর্ণ গ্লাস শেষ করলো। আমার আগেও একবার বিয়ে হয়েছিল। আপনি তো জানেন, যেহেতু বিয়েও হয়েছিল সেহেতু বাসর রাত হওয়াটা স্বাভাবিক ছিল, তাই না? নিদ্র বলল, আপনি তো বলেছিলেন সে আপনাকে স্পর্শ পর্যন্ত করেনি, আর যদি করেও থাকে তাহলে সেটা তো অবৈধ কিছু হবে না, কারণ সে আপনার স্বামী ছিল। ব্যাপারটা সেরকম না। যেহেতু তার পুরুষত্ব ছিল না তাই আমার কাছে কখনো আসেনি। আজকেও তো আমার বাসর রাত, সে চায় না আমি কারোর সাথে জড়াই। সে তো মারা গেছে, তাই না অদ্রি? হ্যাঁ, দেহেই মারা গেছে। নিদ্র চিন্তিত হয়ে বলল, মানে?
সে এখনো আমার পিছু লেগে আছে, আমার আশেপাশেই আছে। হাত দিয়ে ইশারা করে বিছানার বিপরীতে যে দেওয়ালটা আছে সেটাকে নির্দেশ করে অদ্রি বলল, ওই দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে ইকলাস সাহেব। নিদ্র দেওয়ালের দিকে তাকিয়ে কিছুই দেখতে পেল না। সে মারা গেছে অদ্রি। নিদ্র, উনি হাসছেন, কি বিকট লাগছে দেখতে। নিদ্র, উনি আমাকে বাঁচতে দিবে না। অদ্রি কেউই নেই। আছে, রুমে ঢোকার সাথে সাথে আমি ওনাকে আপনার পাশের দেওয়ালে দাঁড়িয়ে থাকতে দেখেছি। আপনি আমার কাছে আসলেই উনি আপনার ক্ষতি করবে। অদ্রির হাত পা কাঁপছে, কপালের উপর বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করেছে। নিদ্র কি করবে কি বলবে বুঝতে পারছে না। অদ্রির দিকে এগিয়ে গিয়ে জড়িয়ে ধরে বলল, আপনি ঘুমানোর চেষ্টা করুন। খুব ক্লান্ত আর চিন্তিত আছেন বলেই হ্যালোসিনেশন হচ্ছে। নিদ্র, আমার থেকে দূরে থাকুন, আপনার ক্ষতি করবে উনি। না, কিছুই হবে না। অদ্রির পিঠে হাত বুলিয়ে দিচ্ছে নিদ্র। কপালের খাম আরেক হাত দিয়ে মুছিয়ে দিয়ে বলল, অদ্রি, ইকলাস সাহেব অনেক আগেই মারা গেছেন। পোস্টমর্টেম করা হয়েছিল। জীবিত মানুষের পোস্টমর্টেম করা হয় না। উনি জোরে জোরে হাসছেন, আমার কান ফেটে যাচ্ছে। হাসতে নিষেধ করুন। অদ্রিকে শক্ত করে জড়িয়ে ধরে বসে রইল নিদ্র। কি করবে বুঝতে পারছে না। এমন পরিস্থিতিতে পড়তে হবে ওর জানা ছিল না, আর কি করবে ভেবে পাচ্ছে না। পুরো মাথা ফাঁকা হয়ে আছে। অদ্রি কাঁদছে ফুফিয়ে ফুফিয়ে। সে কান্নার শব্দে নিদ্রের বুকের ভেতরটাও জ্বলে যাচ্ছে। অসহ্য যন্ত্রণা শুরু হচ্ছে। অদ্রিকে কোনোভাবেই ঘুম পাড়াতে পারলে আপাতত পরিস্থিতি ঠান্ডা করা যেত, কিন্তু স্বাভাবিকভাবে এখনো ঘুমাবে না। একটু বসুন, আমি আসছি। অদ্রিকে ধরেই বলল, না, আপনি যাবেন না। ও আমাকে। আমি দূরে কোথাও যাচ্ছি না। আমার ব্যাগে ঘুমের মেডিসিন আছে, আর ব্যাগ এই রুমেই আছে। অদ্রি ছেড়ে দিল। নিদ্র ঘুমের মেডিসিন এনে অদ্রিকে জোর করে খাইয়ে দিল। বিছানায় আধশোয়া অবস্থায় অদ্রিকে এক হাত দিয়ে জড়িয়ে ধরে বলল, একটু পরেই ঘুম চলে আসবে, শান্তির ঘুম আসবে। সুন্দর একটা স্বপ্ন আপনি দেখবেন। বলুন তো, স্বপ্নে কি কি দেখতে চান? অদ্রি কান্নাজড়িত কণ্ঠে বলল, স্বপ্নে আমি আর আপনি, আমাদের ছোট্ট একটা ঘর থাকবে। আমাদের ঘরের সাথে ছোট্ট বারান্দা থাকবে। সেই বারান্দায় আপনার পছন্দের ফুল গাছ থাকবে। ফুলগুলো যখন একসাথে ফুটবে তখন আমাদের মেয়ে গুটি গুটি পায়ে দৌড়ে এসে বলবে, আব্বু আম্মু দেখো দেখো কত ফুল। আমাদের মেয়ে কার মতো দেখতে হবে? আমার মতো। কেন? আমি তো থাকবো না, তখন আপনার খুব কষ্ট হবে না? মেয়ে আমার মতো দেখতে হলে আপনার কষ্ট কিছুটা কমবে। আপনি থাকবেন, আপনি, আমি আর আমাদের মেয়ে মিলে অনেক ঘুরবো, আনন্দ করব। নিদ্র, আমি থাকবো না তো। উনি আমাকে এত সুখ পেতে দিবে না। এই যে আপনার বুকে মাথা রেখে ঘুমানোর চেষ্টা করছি, এটা তো অনেক সুখ, অনেক। আপনার গন্ধটা নিঃশ্বাস ছড়িয়ে আমাকে পাগল করছে, এতেও সুখ। আপনি যখন আদর করেন তখনকার মতো সুখী আমি কখনোই নিজেকে ভাবতে পারি না। অদ্রির কণ্ঠ জড়িয়ে আসছে ঘুমে। ঘুম ঘুম কণ্ঠে বলতে লাগলো, উনি এত সুখী আমাকে হতে দিবে না। আপনি। অদ্রি ঘুমিয়ে পড়েছে। নিঃশ্বাসে উঠা নামাতে নিদ্র বুঝতে পারছে এখনকার মতো সে শান্ত করা গেল, কিন্তু আবার যখন এমন হবে তখন ভাবতেই পারছে না। প্রিয় মানুষকে এত সহজে পাওয়া যায় না। নির্ঘুম রাতের ছন্দটা ঠিক সুখকর হয় না। আবার কিছু সময় খুব কষ্ট চিন্তা থেকে যখন নির্ঘুম রাত পার হয় তখন মোটেও সেটা সুখকর হয় না। ওদিকে বিছানায় শুয়ে দিয়ে নিদ্র জানালার পাশে গিয়ে দাঁড়ালো। অস্থিরতায় ভেতরটা তোলপাড় হয়ে যাচ্ছে। জানালা দিয়ে আকাশটাকে পুরোপুরি দেখা যায়, আর নিচে বাগানটাও। এই বাগানে দাঁড়িয়ে প্রথম অদ্রিকে দেখেছিল সে। সেদিন ওকে যতটা বিপর্যস্ত দেখাচ্ছিল আজকেও ঠিক সেরকম দেখাচ্ছে। অতীত এভাবে ফিরে আসবে ভাবতেই কেমন লাগছে। ঘুম তো আসছেই না, বিছানায় শুয়ে থাকতেও ভালো লাগছে না। আকাশের দিকে তাকিয়ে থাকতে ভালো লাগছে। চিন্তায় ভারটা কমেছে। নিষ্কোষ কালো চাদরের উপর ছোট ছোট মুক্তা জ্বলজ্বল করছে। পুরো আকাশটা যেন কালো চাদর, আর তারাগুলো হচ্ছে জ্বলন্ত মুক্তা। ওদিকে যদি দেখানো যেত হয়তোবা ওরও ভালো লাগতো। আর কতদিন ওকে কাছে পাবে সেই নিশ্চয়তা নেই। হয়তোবা দেখা যাবে অদ্রি হারিয়ে গেছে। শরীর ঠান্ডা হয়ে যাবে, নিঃশ্বাসের উঠানামা বন্ধ হয়ে যাবে। না, নিদ্র ভাবতে পারছে না। অসহ্য যন্ত্রণা হচ্ছে মাথার মধ্যে। জানালা খোলা রেখেই বিছানায় শুয়ে পড়ল নিদ্র।
ঘুমের মেডিসিনের কারণে অদ্রি এখন শান্ত। তা না হলে কি যে করতো ভাবতেও ভয় লাগে নিদ্রে। আবল তাবল ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ল নিদ্র। আসমা জামানের ঘুম আসছে না। নাজমুলের যেমন ফরেনার বিয়ে করে জীবন শেষ হয়ে গেল, নিদ্রেরও তাই হবে বলে মনে হচ্ছে। নিদ্রের জন্য খুব খারাপ লাগছে তার। মা ছাড়া এই ছেলেকে কতই না কষ্টে বড় করেছে সে। এমনই রাত কেটেছে, নিদ্রের কান্না থামায়নি। সারা রাত জেগে থাকার পর সকালে নাস্তা বানানো, ঘরের কাজ করতে হয়েছে তাকে। নাজমুল তো তখন ছেলের দিকে তাকিয়ে দেখেনি। সে নিদ্র মাঝে বেশ আনন্দ কাটিয়েছে দিন। এখন কি হবে কে জানে। নাজমুল সাহেব ড্রয়িং রুমে বসে বেশ আরামে স্মোক করছেন। রীতা এখন ঘুমে মগ্ন আছে। এই ফাঁকে স্মোক করা ছাড়া উপায় নেই। বাথরুমে গিয়ে স্মোক করতে তার ভালো লাগে না। তার কথা, হাগামোতা করার জায়গায় কিছু খাওয়া যায় নাকি? স্টুপিড মহিলা। স্মোক আজকাল 80% মানুষ করে, আর সে করলেই সমস্যা। অদ্রিকে ব্যাপারটা জানালে কেমন হয়? মাথা নষ্ট নাকি তার? ছেলের বউয়ের কাছে স্মোকিং এর কথা বলা যায় না। অদ্রিকে বিয়ে করে নিদ্রের ভালো হয়েছে। ওর এখন দরকার একজন বউ যার মধ্যে ম্যাচুরিটি থাকবে অত্যাধিক মাত্রায়। অদ্রির মধ্যে ম্যাচুরিটি আছে, তবে অত্যাধিক মাত্রায় কিনা তার জানা নেই। তার উড়নচণ্ডী ছেলেটা এবার সাংসারিক হবে। বৃষ্টির শব্দে নিদ্রের ঘুম ভেঙে গেল। অদ্রি এখনো ঘুমাচ্ছে। কখন ঘুম ভাঙবে কে জানে। জানালা দিয়ে বৃষ্টির পানি এসে ফ্লোর ভিজে যাচ্ছে। এখন যদি বৃষ্টির পানিতে গোসল করা যেত। ঘড়ির দিকে তাকিয়ে দেখলো সকাল 6টা বাজে। এত সকালে বৃষ্টিতে ভেজা ঠিক হবে না। বৃষ্টির কারণে ঠান্ডা পড়েছে। বিছানায় পায়ের কাছে কাঁথা রাখা। অদ্রির গায়ে কাঁথা জড়িয়ে দিয়ে সেও নিজেও কাঁথার ভিতরে ঢুকে গেল। ইস কি আরাম। সকালটা এত ভালো লাগবে তার ভাবতেও পারেনি। অদ্রি নড়ে উঠতেই নিদ্রের ভাবনায় ছেদ পড়ল। ঘুম ভেঙে যাবে নাকি? এত তাড়াতাড়ি ভাঙার কথা তো না। অন্তত পক্ষে সকাল 10টা পর্যন্ত ঘুমানোর কথা। অদ্রির ঘুম ভেঙে গেল। চোখ খুলে তাকাতেই বুঝতে পারল নিদ্র ওর দিকে তাকিয়ে আছে। অদ্রি ঘুম জড়ানো কণ্ঠে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।